আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনের তড়িৎ উক্ত অধ্যায়টি রাজশাহী বোর্ড 2024 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা উক্ত প্রশ্নটি দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকে দুটি চিত্র দেওয়া আছে। একটা চিত্র দেওয়া আছে চিত্র 1 এবং চিত্র 2 নামে। সো দেখতে পাচ্ছি চিত্র 1-এ আমাদের একটা বর্তনী এবং চিত্র 2 আমাদের আরও একটা বর্তনীর কথা বলেছে। সো আগে আমরা দেখি আমাদের কক্ষতে কি বলা হয়েছে। আমাদের ক নম্বর প্রশ্নতে বলছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। সো তড়িৎ বিশ্লেষণ কাকে বলা হয় বলতো? কোনো দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িৎ যদি প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভক্ত করা যায় তাহলে সেই পদ্ধতিটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। ধরো আমরা যদি একটা উদাহরণ দেখি, মনে করো যেমন NaCl, ঠিক আছে, খাবার লবণ, এটার মধ্যে যদি তুমি তড়িৎ দাও, ঠিক আছে, তড়িৎ দিলে এই খাবার লবণটা ভেঙে Na+ এবং Cl- পরিণত হয়। তাহলে এই যে একটা অণু কি হলো, ভেঙে গেল, ভেঙে একটা ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশে ভাগ হয়ে গেল। এই পদ্ধতিটাকে বেসিক্যালি বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আমাদের খ নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে তড়িতের সিস্টেম লস এবং লোডশেডিং বলতে বেসিক্যালি কি বোঝায়। সো আমাদের বলছে তড়িৎ উৎপাদন এবং সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়কেই বেসিক্যালি সিস্টেম লস বলা হয়। বেসিক্যালি এটা কি জিনিস জানো? মনে করো তুমি একটা 5 লিটারের তেলের বোতল নিছো, ঠিক আছে, এখন তেলটা শেষ হয়ে গেছে। তেলটা শেষ হয়ে যাওয়ার পর ধরো লাস্টের দিকে কিছুটা তেল আছে, এখন তুমি তেলটাকে ঢেলে অন্য একটা বোতলে ট্রান্সফার করতে যাচ্ছ। বাট আলটিমেটলি আমরা কি পুরোটা তেল ট্রান্সফার করতে পারি? কিছুটা অংশ কি আমাদের ওই গ্যালনের গায়ের মধ্যে লেগে থেকে নষ্ট হয়ে যায় না, অপচয় হয়ে যায় না? সো এটাই আসলে তড়িৎ যখন উৎপাদন করা হয় এবং একটা স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করা হয় তখন এর মধ্যপথে বিদ্যুৎ কিছুটা অপচয় হয়ে যায় এবং এই ঘটনাটাকে বলা হয় বেসিক্যালি সিস্টেম লস। আমাদের বলা হচ্ছে যে সরবরাহ ব্যবস্থার ত্রুটি, অবৈধ সংযোগ এবং দুর্বল মনিটরিং এর কারণে বেসিক্যালি এই ঘটনাগুলো ঘটে। এটা যে শুধুমাত্র একটা জায়গা থেকে অন্য জায়গায় তড়িৎ সরবরাহের মাধ্যমেই ঘটে ব্যাপারটা এরকম না। অনেক সময় এরকম হয় যে আমাদের পাড়া মহল্লা বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তখন হচ্ছে গিয়ে মেইন লাইন থেকে ডিরেক্টলি হচ্ছে কারেন্টের লাইন নেওয়া হয়। সো তখন বেসিক্যালি এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। বলছে আমাদের চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন যদি কম হয় তাহলে নির্দিষ্ট কিছু এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে অন্য এলাকায় সরবরাহ করা হয় এবং এভাবেই বেসিক্যালি লোডশেডিং করা হয়। এখন আমাদের লোডশেডিং বলতে আমরা তো সবাই জানি যে এই যে কারেন্ট বারবার চলে যাচ্ছে আসতেছে, সো এটাকে আসলে ইচ্ছা করে করা হয় না, ইচ্ছে করে করা হয় না। আমাদের ধরো যতটুকু চাহিদা তার থেকে আমাদের বিদ্যুতের উৎপাদনটা আসলে কম, তখন বেসিক্যালি আমাদের একটা জায়গার বিদ্যুৎ সরবরাহটা বন্ধ করে দেওয়া হয় এবং অন্য একটা জায়গায় তখন বিদ্যুৎকে সরবরাহ দেওয়া হয়। এভাবে থামায় বাড়ায় মানে থামায় চালু রেখে এভাবে করে আসলে আমাদের কারেন্টটাকে তখন মানে পাস করতে হয় এবং এই যে কারেন্টটাকে বন্ধ করতেছি চালু করতেছি এই জিনিসটাকে বেসিক্যালি বলা হচ্ছে লোডশেডিং। উৎপাদনের স্বল্পতা, সিস্টেম লস, বিদ্যুতের অপচয় এবং যান্ত্রিক ত্রুটির কারণেই আসলে এই লোডশেডিংটা করার প্রয়োজন হয়। এবার চলে যাব আমাদের গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের চিত্র 1-এর পি চিহ্নিত অংশটির গঠন বিশ্লেষণ করো এবং কার্যক্রম চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে পিতে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? পিতে আসলে একটা ব্যাটারি বোঝাচ্ছে। সো এই ব্যাটারির আসলে কাজ কি বা এটা কি আমরা চিত্রের সাহায্যে দেখব। সো আমাদের বলা হচ্ছে উদ্দীপকে চিত্র 1-এর পি চিহ্নিত অংশটা হলো ব্যাটারি। নিচে ব্যাটারির গঠন এবং কার্যক্রম চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। বলছে ব্যাটারি মূলত একাধিক তড়িৎ কোষের সমন্বয়, তার মানে অনেকগুলো তড়িৎ কোষ একসঙ্গে সংযুক্ত হয়ে বেসিক্যালি একটা ব্যাটারিকে গঠন করে। বলা হচ্ছে ব্যাটারি সেলে সাধারণত তড়িৎ শক্তি জমা থাকে। ব্যাটারিকে 3টা অংশে ভাগ করা হয়, একটা হলো অ্যানোড, একটা হলো ক্যাথোড এবং মাঝখানে যেটা থাকে সেটা হলো ইলেকট্রোলাইট। এই যে দেখো অ্যানোড, ক্যাথোড এবং এটাকে বলতেছে ইলেকট্রোলাইট। আমাদের এই যে চিত্রটা কিন্তু আঁকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে যে ব্যাটারি সেলে রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা করা হয়। তাহলে এই অ্যানোড থেকে ইলেকট্রনকে সরিয়ে এইখানে ক্যাথোডে নিয়ে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জমা করা হয়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে তড়িৎ বিভব পার্থক্য রয়েছে সেটা তৈরি হয়। এই অবস্থায় অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে পরিবাহী হতে থাকে বা প্রবাহিত হতে থাকে। এভাবে ব্যাটারির মধ্যে বেসিক্যালি তড়িৎটা প্রবাহিত হয়। আরো বলা হচ্ছে আমাদের ব্যাটারি সেল যখন অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করতে পারে না তখন বেসিক্যালি আমাদের বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যায়। সো ব্যাটারিকে চার্জ করার মাধ্যমে ব্যাটারি পুনরায় ব্যবহার করার উপযোগী করা যায়। এগুলো আমাদের ব্যাটারি গঠন। এবার চলে যাব আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনে। আমরা একটু দেখে নিই আমাদের ঘ নাম্বার প্রশ্নতে কি বলা হচ্ছে। বলছে উদ্দীপকের 1 এবং 2 নং চিত্রের মধ্যে কোনটির ব্যবহার তুমি সুবিধাজনক বলে অধিক মনে করো। এখন এই উদ্দীপকে 1 এবং 2 আমি বেসিক্যালি দুইটা সার্কিট দেখতে পাচ্ছি। সো আমাকে ফার্স্টে এটা আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন সার্কিটটা আসলে কি এবং কোন সার্কিটের কাজগুলো আমাদের কি। আমরা জানি আমাদের সার্কিটকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো সিরিজ সার্কিট, একটা হলো প্যারালাল সার্কিট, অর্থাৎ একটা হলো শ্রেণী বর্তনী, একটা হলো সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনী আমরা কোনটাকে বলি? ধরো একটা রোধের শেষ প্রান্ত এবং অন্য একটা রোধের শুরুর প্রান্ত যখন একই তার দ্বারা সংযুক্ত থাকে তখন সেই ধরনের বর্তনীকে আমরা বলি শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট। তুমি খেয়াল করো এই রোধটার শেষ প্রান্ত এবং এই রোধটার শুরুর প্রান্ত একই তার দ্বারা কানেক্টেড, তার মানে এই বর্তনীটাকে আমরা বলতে পারি শ্রেণী বর্তনী।
অথবা ইংলিশে যদি বলতে চাই তাহলে বলতে পারি সিরিজ সার্কিট। এবার আমাদের এই বর্তনীটার দিকে খেয়াল করো, আমাদের এই বর্তনীটা হলো সমান্তরাল বর্তনী। কেন? কারণ সমান্তরাল বর্তনীর সংজ্ঞা অনুযায়ী একটা রোধের মানে যে কয়টা রোধ আছে প্রত্যেকটা শুরুর প্রান্ত একটা পয়েন্টে এবং শেষের প্রান্তগুলো একটা পয়েন্টে যদি কানেক্টেড থাকে তাহলে সেই বর্তনীকে আমরা বলবো সমান্তরাল বর্তনী। যেমন দেখো এইটার শুরুর প্রান্ত এই পয়েন্টটায় কানেক্টেড, এই রোধের শুরুর প্রান্ত এই পয়েন্টে কানেক্টেড, আবার এই রোধের শেষ প্রান্ত এই পয়েন্টে কানেক্টেড, এই রোধের শেষ প্রান্ত এই পয়েন্টে কানেক্টেড। তাহলে এই ধরনের বর্তনীকে আমরা বলতে পারি সমান্তরাল বর্তনী কিংবা প্যারালাল বর্তনী, সমান্তরাল বর্তনী কিংবা প্যারালাল বর্তনী। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে আমাদের বাসাবাড়িতে বা জেনারেলি আমাদের ব্যবহার করার জন্য বেসিক্যালি সমান্তরাল বর্তনী বেশি সুবিধাজনক। কেন? আমরা যদি একটু বেসিক কারণটা জেনে নিই। বেসিক্যালি আমাদের যে শ্রেণী বর্তনীটা থাকে এখানে প্রত্যেকটা লাইনের জন্য বেসিক্যালি একটা সুইচ থাকে। বাট তুমি নিজে চিন্তা করো, ধরো তোমার ঘরের মধ্যে একটা লাইট একটা ফ্যান একই সুইচ দ্বারা কানেক্টেড। এখন তুমি ধরো দিনের বেলা তোমার হচ্ছে লাইটের দরকার নেই, তোমার জাস্ট ফ্যান অন করার দরকার, তুমি সুইচ অন করলে লাইট ফ্যান দুইটাই জ্বলতেছে, তাতে করে তোমার কি হচ্ছে বিদ্যুতের অপচয় হচ্ছে, এতে করে তুমি জাতীয়ভাবে হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছ, তোমার অলসো বিদ্যুৎ বিলও বেশি আসতেছে। আবার আরও কি হয় জানো, ধরো একটা বাতি যদি মনে করো আমার এখানে আমি দুইটা বাল্ব পরপর লাগাইছি, ঠিক আছে, একটা বাল্ব প্রথম বাল্বটা নষ্ট হয়ে গেলে পরের বাল্বটা আমার আর চলে না, তাহলে তখন আমাদের কি হচ্ছে প্রবলেম ফেস করতে হচ্ছে। আবার আমাদের কি হয় জানো, ধরো এটা যে ধরো এটা 10 অ্যাম্পিয়ারের একটা বাল্ব, এটাও 10 অ্যাম্পিয়ারের একটা বাল্ব। এখন এই দুইটা বাল্বের মধ্যে একই পরিমাণ সে আলো দিবে না, প্রথম বাল্বটাতে বেশি আলো দিবে, তারপরটা একটু কম আলো দিবে, দুইটার মধ্যে একই পরিমাণ ভোল্টেজ আসলে সে প্রবাহিত করতে পারে না। সো আমাদের এই শ্রেণী বর্তনীটার অনেক ইস্যুস আছে, বাট সমান্তরাল বর্তনীতে এই ধরনের কোনো ইস্যুস নাই এবং বাসা বাড়ি বা যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য বেসিক্যালি আমাদের এই সমান্তরাল বর্তনীটা বেশি সুবিধাজনক। বাট তোমরা শ্রেণী বর্তনীর একটা উল্লেখযোগ্য ক্ষেত্র জেনে রাখবা, সেটা হলো রাস্তার যেই সোডিয়াম বাতিগুলো থাকে মানে ল্যাম্পপোস্টের যে সোডিয়াম বাতিগুলো থাকে সে সকল জায়গায় বেসিক্যালি এটা ব্যবহার করাটা বেশ একটা মানে সুবিধাজনক কাজ, তাতে করে সময় সাশ্রয় হয়। দেখো আমাদের কিভাবে উত্তরটা দিব, বলা হচ্ছে উদ্দীপকে চিত্র 1 হলো সিরিজ বর্তনী আর চিত্র 2 হলো সমান্তরাল বর্তনী। বর্তনী দুটির মধ্যে সমান্তরাল বর্তনীর ব্যবহারটা অধিক সুবিধাজনক বলে আমি মনে করি। এবার এটা আমরা বিশ্লেষণ করব, ঠিক আছে, যে কেন তুমি হলো এটাকে অধিক সুবিধাজনক বলে মনে করো। সো আমরা একটু দেখে নিই আমরা কিভাবে এটার আনসারটা করব। আচ্ছা, এখানে আমাদের দুইটা চিত্রকেই সুন্দর করে দেওয়া আছে, মানে দুইটা চিত্র আমরা সুন্দর করে এখানে দিয়ে নিব। আমাদের এখানে দুইটা চিত্র আমরা এঁকে নিচ্ছি। দেখো আমাদের বলা হচ্ছে যে আমরা জানি সিরিজ বর্তনীতে একই বিদ্যুৎ প্রবাহ সব তড়িৎ উপকরণের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে একই বিদ্যুৎ প্রবাহ মানে প্রত্যেকটা তড়িৎ উপকরণের মধ্য দিয়ে আমাদের সিরিজ বর্তনীতে কি হয়, সবগুলা তড়িৎ উপকরণের মধ্য দিয়ে আমাদের ওই একই বিদ্যুৎ প্রবাহটা প্রবাহিত হয়। একটা তড়িৎ উপকরণ বিদ্যুৎ প্রবাহে যতটুকু বাধা দেয় একাধিক তড়িৎ উপকরণ একত্রে তার চেয়ে বেশি বাধা আসলে সেখানে সৃষ্টি করে। তার মানে আমি যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে ধরো আমাদের শুরুর মধ্যে যে বর্তনীটা ছিল, শুরুতে আমার ধরো প্রথমে যে জিনিসটা থাকে আমার ওইটুকুর মধ্যে প্রথমে কারেন্টটা যায়, তারপরে যতটুকু থাকে তারপরে যায়। সো এইভাবে করে পর্যায়ক্রমে আসলে আমার বিদ্যুৎ প্রবাহটা বাধা দেয় এবং বিদ্যুৎ প্রবাহটা আসলে ধীরে ধীরে কমতে থাকে। বলা হচ্ছে ফলে প্রত্যেকটা উপকরণে কম বিদ্যুৎ শক্তি পৌঁছায়। আবার সিরিজ বর্তনীর একটা উপকরণ যদি নষ্ট হয়ে যায়, যেটা তোমাদেরকে বললাম যে একটা উপকরণ নষ্ট হয়ে গেলে বাকি সবগুলো উপকরণ আসলে কাজ করা বন্ধ করে দেয়। সো এই ধরনের বর্তনীতে একটি মাত্র সুইচ ব্যবহৃত হয়, তাই সুইচ অন করলে সব উপকরণ একসঙ্গে চালু হয় এবং সুইচ অফ করলে সবগুলো একসঙ্গে বন্ধ হয়ে যায়। আবার এতে করে কোনো উপকরণকে আলাদাভাবে চালু বা বন্ধ করা যায় না। ওই যে তোমার রুমের মধ্যে একটা ফ্যান বা লাইট, ধরো তোমার শুধু ফ্যানটা দরকার, তুমি শুধু ফ্যানটাকে আসলে আলাদাভাবে চালু করতে পারবা না। এবার বলা হচ্ছে অপরদিকে সমান্তরাল বর্তনীর উপকরণগুলো একে অপরের সঙ্গে সমান্তরালে যুক্ত থাকে, ফলে প্রতিটি উপকরণের মধ্য দিয়ে আলাদা পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই সমান্তরাল বর্তনীর কোনো একটা উপকরণ নষ্ট বা ফিউজ হলেও বাকি উপকরণগুলো আসলে সচল থাকে। মানে আমাদের শ্রেণী বর্তনীর মতো একটা নষ্ট হয়ে গেলে অন্যটা কাজ করে এরকম হয় না। এই বর্তনীতে আমাদের প্রত্যেকটা উপকরণকে পৃথকভাবে মানে আলাদা আলাদাভাবে চালানো বা বন্ধ করা সম্ভব, কারণ প্রত্যেকটা উপকরণের জন্যই আসলে আলাদা আলাদাভাবে সুইচ ব্যবহারের সুবিধা থাকে। এছাড়াও আমাদের সমান্তরাল বর্তনীর প্রত্যেকটা উপকরণের প্রান্তদ্বয়ে বিভব পার্থক্য একই থাকে, অর্থাৎ প্রত্যেকটা উপকরণের উচ্ছেদ পূর্ণ তড়িৎচালক শক্তি পায়। ওই যে আমাদের শ্রেণী বর্তনীতে যেমন ছিল যে প্রথম বাতিটা সব থেকে বেশি উজ্জ্বলভাবে আলো দিল, পরবর্তী বাতিটা অতটা উজ্জ্বলভাবে আলো দিতে পারবে না, জিনিসটা এরকম হবে না। এই ধরনের বর্তনীতে সমান্তরাল বর্তনীতে দুইটা বাতি আসলে একই পরিমাণ বিভব পার্থক্য পাবে, যার কারণে দুইটা বাতি আসলে একই পরিমাণ আলো আমাদেরকে প্রোভাইড করতে পারবে, অর্থাৎ চাইলে সে সর্বোচ্চ আলো আমাদেরকে দিতে পারে। সো বলা হচ্ছে তাই গৃহস্থালী কাজে সমান্তরাল বর্তনীটা অধিক কার্যকর এবং সুবিধাজনক। আমাদের গৃহে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে সেগুলো সচল করার জন্য আমাদেরকে কি করতে হবে, আলাদা আলাদাভাবে ব্যবহার করার সুবিধার্থে সমান্তরাল বর্তনী ব্যবহার করাটাই সব থেকে বেশি উপযোগী। আশা করি তোমরা সকলে এই সৃজনশীল প্রশ্নটি ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সকলকে আল্লাহ হাফেজ।